হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 1065 1065 পাতায় তোমাদের জীবন বিজ্ঞানের যে সাজেশন দেওয়া হয়েছে সেই সাজেশনের আমরা আনসারগুলো দেখে নেব। দেখো এখানে তোমাদের বিভাগ গ অর্থাৎ তোমরা জানো যে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় 1 নম্বরে যেমন প্রশ্ন থাকে, 2 নম্বরে 5 নম্বর প্রশ্ন থাকে, তাই না? এবার 2 নম্বরে তোমাদের 12টি প্রশ্নের আনসার করতে হয়, মানে 2 নম্বরের শুধুমাত্র বিভাগ গ থেকে তোমরা 12টি প্রশ্নের জন্য 12 দুয়ে 24 নম্বর পেয়ে যাচ্ছ। তাহলে তোমরা এই এবিটি সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো তো খুব ভালোভাবে করে যাবে। তার পাশাপাশি তোমরা কিন্তু আরও বেশি সংখ্যক প্রশ্ন বা বিভিন্ন সাজেশন তোমরা কিন্তু ভালোভাবে পড়বে, রিভিশন দেবে, যাতে করে এই 12টি প্রশ্ন শর্ট প্রশ্ন অর্থাৎ 24 নম্বর তোমরা ঠিক মতো পেয়ে যাও। দেখো আমরা সাজেশন আলোচনা করব, পরশর টেস্ট পেপারের ভিডিওগুলো চলছে। এবিটি টেস্ট পেপারের অলরেডি অনেকগুলো আমরা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের ক্লাস কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে ক্লাসগুলি দেখে নিও। প্রথম প্রশ্ন আমাদের সাজেশনে, সেটা হচ্ছে 3.1 উদ্ভিদের সংবেদনশীলতার উদাহরণ। তোমরা জানো যে প্রাণীরা যেমন সংবেদনশীলতায় সাড়া দেয়, মানে তার সংবেদনশীলতা দেখা যায়, উত্তেজনায় সাড়া দেয় বা উদ্দীপকের প্রভাবে সাড়া দেয়, সেরকম উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু সাড়া প্রদান মানে সংবেদনশীলতার ঘটনা লক্ষ্য করা যায়। যেমন লজ্জাপতি গাছের ক্ষেত্রে আমরা জানি যে লজ্জাপতি গাছে যদি পাতা আমরা স্পর্শ করি, তাই না? লজ্জাপতি গাছে যদি পাতাটা স্পর্শ করা হয়, ধরো এটা পত্রবৃন্ত, এখানে আমাদের রয়েছে পাতা, যদি পত্রবৃন্ত মানে পাতাকে স্পর্শ করা হয় তখন এই জায়গাতে রসস্ফীতি চাপটা কমে যায়। রসস্ফীতি চাপ কমে যাওয়ার ফলে তখন সেই পত্রবৃন্তটা পাতাটাকে কিন্তু ধরে থাকতে পারে না, তখন কিন্তু পাতাটা মুদে যায় বা পাতাটা কিন্তু নুয়ে পড়ে, তাই না? তাহলে এটা এক ধরনের লজ্জাপতি গাছের মানে সংবেদনশীলতার একটা এক্সাম্পল। দুটো এক্সাম্পল বলেছে, তো 2 নম্বর তোমরা বয়ন চাড়াল দেবে। বয়ন চাড়ালের ব্যাপারটা তোমরা জানো যে বয়ন চাড়ালের ক্ষেত্রে মানে ত্রিপত্রক, আমি জাস্ট বোঝানোর জন্য সহজ করে তোমাদের একটু হাতে করে অঙ্কন করে দিচ্ছি। ত্রিপত্রকের মধ্যে এই যে পাশের দুটো পাতা তোমরা দেখতে পাচ্ছ অনুফলক, এই দুটো পর্যায়ক্রমে একবার উপরের দিকে ওঠে এবং পর্যায়ক্রমে একবার নিচের দিকে এরা কিন্তু নামে। তাহলে এই ধরনের যে চলন, স্বতঃস্ফূর্ত চলন, এটাও কিন্তু এক ধরনের উদাহরণ, তাই না? উদ্দীপকের প্রভাবে সাড়া দেওয়া বা এটা এক ধরনের স্বতঃস্ফূর্ত চলন, যেহেতু মানে নিজে থেকেই ঘটছে, তাহলে যাই হোক এটাও একটা সংবেদনশীলতার এক্সাম্পল তোমরা লিখতে পারবে। তাহলে দুটো লজ্জাপতি এবং বয়ন চাড়ালের এই দুটো এক্সাম্পল দেবে। এরপর নেক্সট কোয়েশ্চেন, ট্রপিক, ট্যাকটিক এবং ন্যাস্টিকের তুলনামূলক আলোচনা বা পার্থক্য। এখানে দেখো অনেকগুলো পার্থক্য দেওয়া হয়েছে। তোমাদের যদি মনে প্রশ্ন জাগে, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে 2 নম্বরের জন্য এতগুলো পার্থক্য আমাদের করতে হবে অবশ্যই, লিখতে হবে তোমাদের দুটো, কেমন? কিন্তু কেন তাহলে আমরা এতগুলো করব? তার কারণ হচ্ছে অনেক সময় তোমাদের বেশিরভাগ পার্থক্য এখন যে মাধ্যমিকের যে প্যাটার্নের প্রশ্ন হচ্ছে, যেরকম ধরনের প্রশ্ন হচ্ছে, সেখানে পার্থক্যের বিষয়টা উল্লেখ করে দেওয়া হয়। হয়তো তোমাকে বললো যে উদ্দীপকের প্রভাব এবং হরমোনের প্রভাব, এই দুটি বিষয়ের উপর ভিত্তি করে ট্রপিক, ট্যাকটিক এবং ন্যাস্টিকের মধ্যে পার্থক্য লেখো, তখন তুমি কিন্তু অন্যগুলো লিখতে পারবে না। এবার তুমি ধরো এটা আর এটা মুখস্থ করে গেছো, হরমোনেরটা পড়োনি, যদি হরমোনে না পড়ো তাহলে তুমি তখন লিখতে পারবে না। তাই জন্য সবগুলো তোমাদের জেনে রাখতে হবে, কেমন? যাতে করে তুমি যে বিষয়টা দেখ না কেন তোমরা লিখতে পারো। এখানে দেখো এগুলোর মধ্যে আমাদের মানে 2 নম্বর, 5 নম্বর এবং 3 নম্বর যে জায়গাটা রয়েছে বা 4 নম্বর যে বিষয়টা রয়েছে, বিশেষ করে এই 3টে পার্থক্য কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কেমন? এই 3টে আমি আলোচনা করে দিচ্ছি। ট্যাকটিকে তোমরা জানো যে উদ্দীপকের উৎস মানে গতিপথ এবং তার সঙ্গে তীব্রতা দুটো দ্বারাই নিয়ন্ত্রিত হয়। আর ট্রপিক চলনের ক্ষেত্রে শুধুমাত্র উদ্দীপকের উৎস কোন দিকে মানে গতিপথ কোন দিকে তা দ্বারা কিন্তু প্রভাবিত হয়। মানে জানলার ধারে তুমি একটা গাছ লাগিয়েছো, কিছুদিন পরে ডালপালাগুলো আলোর দিকে বেঁকে গেছে, মানে জানলার বাইরের দিকে বেঁকে গেছে, তাহলে এটা ফোটো ট্রপিক চলনের একটা এক্সাম্পল। আর ন্যাস্টিক চলনে কি হয়? আলোর উৎস বা উষ্ণতা মানে তীব্রতা, তাই না? যাই হোক উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, উৎস নয়, উৎসর তীব্রতা কেমন তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এটা কোন দিকে আছে তার উপর এবং তার সঙ্গে তীব্রতা দুটোর উপর ডিপেন্ড করছে। এটা শুধুমাত্র উৎসের উপর ডিপেন্ড করছে, এটা উৎস প্লাস তার সঙ্গে উৎস বলছে তীব্রতার উপর কিন্তু নির্ভর করে, উৎসের উপর নির্ভর করে না। এখানে ট্যাকটিকে অঙ্গের বৃদ্ধি ঘটে না, ট্রপিকে অঙ্গের বৃদ্ধি ঘটে, মানে সেই উদ্দীপক কোন দিকে আসে সেই দিকে অঙ্গের বৃদ্ধি ঘটে। ন্যাস্টিকের কিন্তু উদ্দীপকের মানে ওই অঙ্গের সংশ্লিষ্ট অঙ্গের কিন্তু বৃদ্ধি ঘটে না। এরপরে হরমোনের দেখো, ট্যাকটিক চলনে হরমোনের কোনো ভূমিকা নেই, ট্রপিক চলনে হরমোনের ভূমিকা আছে, বিশেষ করে অক্সিন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। আর ন্যাস্টিক চলনে কিন্তু হরমোনের কোনো প্রভাব নেই। এগুলো মনে রাখবে। এক্সাম্পল তোমরা জানো, এক্সাম্পল থেকেও কিন্তু আলাদাভাবে প্রশ্ন আসে যেটা কোন ধরনের চলন।
হরমোন স্নায়ুতন্ত্রের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। সাদৃশ্য যে দুটোই জীবদেহে সমন্বয়ক হিসাবে কাজ করে, মানে যোগাযোগ সাধন করে, অ্যাজ আ কোঅর্ডিনেটর এটা কিন্তু কাজ করে। বৈসাদৃশ্য হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে এবং এর ক্রিয়া মানে কাজ করে ধীরে ধীরে মন্থরভাবে কাজ করে, কিন্তু এর মানে এটা হচ্ছে সুদূরপ্রসারী, মানে ফলাফলটা সুদূরপ্রসারী, অনেক দিন কিন্তু থেকে যায়। আর স্নায়ুর ক্ষেত্রে এ ভৌত সমন্বয়ক হিসেবে কাজ করে, এর কাজটা কিন্তু দ্রুত এবং তাৎক্ষণিক, সঙ্গে সঙ্গে ওই সময়ের জন্যই কিন্তু তার কাজটা, বেশি সময় ধরে কিন্তু তার কাজটা থাকে না। এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাবো 3.4। আমি দেখো কিছু কিছু প্রশ্ন, এখানে বেশিরভাগ প্রশ্নই আমি এক্সপ্লেন করি, তোমরা জানো যারা রেগুলার আমাদের ক্লাস ফলো করো, এবিটি হোক বা পর্ষদ হোক, সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করি। যেগুলো বারবার হয়ে গেছে সেগুলো স্কিপ করে দিই, কিন্তু মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আমরা কিন্তু খুব সহজ করে বুঝিয়ে দিই, যাতে করে সারা বছর যাদের একটু ঘাটতি রয়ে গেছে পড়াশোনার ক্ষেত্রে তারাও যেন ক্লাসগুলো দেখে অনেকটা হেল্প পায়, তাদের উপকারে আসে, তাদের রিভিশনটা যেন ঠিকঠাক হয়ে যায়, সেই জন্য কিন্তু একটু করে এক্সপ্লেন করা, তাই না? তবে সময়টা খেয়াল রেখে কিন্তু আমরা এক্সপ্লেন করি, খুব বেশি লেন্দি করি না, তবুও হয়ে যায় আধ ঘন্টা বা এরকম হয়ে যায়। যাই হোক, 3.4 কোশ্চেন আমাদের, যেখানে বলা হয়েছে যে সংশ্লেষিত কৃত্রিম হরমোনের কৃষিক্ষেত্রে ব্যবহার। তাহলে 2 নম্বর যদি দেয়, তোমরা দুটো পার্থক্য মানে দুটো বৈশিষ্ট্য লিখবে। একটা শাখা কলম তৈরি, মানে আম, গোলাপ হতে পারে, লেবু হতে পারে, পেয়ারা, এগুলোতে কৃত্রিম অক্সিজেন IBA NAA এগুলো প্রয়োগ করা হয়। তারপরে সেই গাছগুলো থেকে মূল বেরোয়, মানে শাখা থেকে, তারপর শাখা থেকে মূল বেরোনোর পর তারপরে সেটাকে মাটিতে বা টবে রোপণ করতে হয়, তাই না? নিয়ে মাতৃ উদ্ভিদ মানে যে উদ্ভিদের শাখা আমরা নিয়েছিলাম তার সমান গুণ সম্পন্ন আমরা একটা নতুন অপত্য উদ্ভিদ পাই। আর এখানে বীজবিহীন ফল সৃষ্টি, এটা তোমরা লিখতে পারো 4 নম্বর পয়েন্টটা, যে কৃত্রিম অক্সিজেন যেমন NAA ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এগুলো প্রয়োগ করে পরাগযোগ ছাড়াই বীজবিহীন ফল তৈরি করা হয়, যে পদ্ধতিকে কি বলা হয়? পার্থেনোকার্পি। প্রশ্ন আসে পার্থেনোকার্পি কি, তাহলে নিষেক ছাড়া, বা তোমরা লিখতে পারো যে পরাগযোগ ও নিষেক ছাড়া বীজবিহীন ফল সৃষ্টি হওয়ার ঘটনাকে পার্থেনোকার্পি বলে। তাহলে কৃত্রিম অক্সিজেন হরমোন প্রয়োগ করে কিন্তু এগুলো করা যায়। কার কার হয়? পেঁপে, কলা, আঙুরের হয়, কিন্তু কেমন, আঙুরেরও হয়, টমেটো, পেয়ারা, এদের ক্ষেত্রে বীজবিহীন ফল তৈরি করা হয়। নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট 3.5, অগ্রস্ত প্রকটতা মানে হচ্ছে যে কোনো অগ্রস্ত প্রকটতা মানে কি? অক্সিন হরমোন আমরা জানি কোনো একটা উদ্ভিদের যদি আমরা দেখি, ধর এদিকেও শাখা রয়েছে, এদিকেও শাখা রয়েছে, কেমন, এদিকে শাখা প্রশাখা রয়েছে, অক্সিন সবসময় অগ্রভাগে কিন্তু উপস্থিত থাকে, তাই জন্য কী করে অগ্রমুকুলের দৈর্ঘ্য বাড়ায়, তাই জন্য উদ্ভিদের কাণ্ডটা কিন্তু লম্বা হয়, আরও বেশি বেড়ে যায়। তো এটা হচ্ছে অগ্রস্ত প্রকটতা, এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিটাকে ব্যাহত করে, মানে আশেপাশে এই যে জায়গাগুলো রয়েছে এগুলোর বৃদ্ধিটাকে কমায়, অগ্রমুকুলের বৃদ্ধি বাড়ায়, তাই জন্য গাছটা আলটিমেটলি কী হয়? গাছটা কিন্তু বড় হয়ে যায়। এবার যদি আর একটা প্রশ্ন আসে, অনেক সময় তোমাদের মানে প্রয়োগমূলক প্রশ্ন আসে, যে যদি কোনো উদ্ভিদের অগ্রভাগ কেটে বাদ দেওয়া হয়, অগ্রমুকুল কেটে বাদ দেওয়া হয়, মানে উপরের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছে, তাহলে কী হবে? যেহেতু অগ্রমুকুল কেটে বাদ দিয়ে এই জায়গাটা আমরা বাদ দিয়ে দিয়েছি, তাহলে অগ্রমুকুলের পোর্শনটা নেই, তাহলে অক্সিজেন আর থাকবে না। তখন সাইটোকাইনিন হরমোনের প্রভাব কী হবে? এই আশেপাশে যে কাক্ষিক মুকুল আছে সেগুলোর বৃদ্ধিটা বেশি হবে এবং সেই গাছটা ঝোপঝাড়যুক্ত হবে। এটাও কিন্তু তোমরা মনে রাখবে। এরপর নেক্সট কোয়েশ্চেন 3.6, এখানে বেশ কিছু প্রশ্ন দিয়েছে এবং মানে এখানে আচ্ছা 3.6 আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে পার্শ্বীয় মুকুল এবং বার্ধক্য বিলম্বিত করতে সাইটোকাইনিনের ভূমিকা। পার্শ্বীয় মুকুলের কি করে? বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। পার্শ্বীয় মুকুল মানে কাক্ষিক মুকুলের বৃদ্ধি, তার পরিস্ফুটনে সাহায্য করে, আর অগ্রমুকুলের বৃদ্ধিটাকে রোধ করে, মানে অক্সিজেনের উল্টো কাজ। আর বার্ধক্য বিলম্বিতকরণ মানে কোনো একটা গাছ যাতে তাড়াতাড়ি বুড়িয়ে না যায়, তাহলে বুড়িয়ে যাওয়া মানে জরা, বার্ধক্য, এটা বাধা দেবে কোন হরমোন? সাইটোকাইনিন হরমোন। আবার বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল যাতে নষ্ট না হয়, অনেক দিন থাকে, তার জন্য তাকে সাইটোকাইনিন দ্রবণের মধ্যে ডুবিয়ে তাকে সতেজ রাখা হয়, এটাও একটা তাদের ভূমিকা। জিটিএইচ হরমোনের ভূমিকা এটা আমরা আগেও পেয়েছি। জিটিএইচ হরমোনের মধ্যে অন্যতম যেটা হরমোন সেটা হচ্ছে FSH হরমোন। FSH মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা কী করে? ডিম্বথলির আয়তনটাকে বাড়ায়, সেখান থেকে ইস্ট্রোজেন হরমোন ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করা, ডিম্বাণু তৈরি করা, এগুলো কাজ। পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়ে টেস্টোস্টেরন হরমোন সংশ্লেষ মানে তৈরি করা, তাদের ক্ষরণ, শুক্রাণু উৎপাদন, এগুলোকে তাড়াতাড়ি ঘটাতে সাহায্য করে। 3.8 বলছে যে ইনসুলিন গ্লুকাগন বিপরীতধর্মী, ব্যাখ্যা করো। আমরা জানি যে ইনসুলিন কী করে? ইনসুলিন হচ্ছে মানে রক্তর মধ্যে যে গ্লুকোজটা থাকে সেটা রক্ত থেকে কোথায় ট্রান্সফার করে? কোষের মধ্যে
পৌঁছে দেয়। এটা হচ্ছে ইনসুলিনের কাজ। ফলে ইনসুলিনের মধ্যে কী হচ্ছে, ইনসুলিনের দ্বারা রক্তে গ্লুকোজের পরিমাণ কমছে, তাই না? রক্তে গ্লুকোজের পরিমাণ কমছে মানে ইনসুলিন হরমোন কিন্তু ডায়াবেটিসটাকে দূর করতে সাহায্য করছে, যাতে ডায়াবেটিস না হয়। আর গ্লুকাগনের ভূমিকা হচ্ছে উল্টো, গ্লাইকোজেন থেকে মানে যকৃৎ পেশিতে যে গ্লাইকোজেনটা জমা আছে সেটাকে আবার গ্লাইকোজেনোলাইসিস মানে ভেঙে দেওয়া, গ্লাইকোজেনটাকে ভেঙে দিয়ে আবার কী করবে, গ্লুকোজে পরিণত করে রক্তে গ্লুকোজের পরিমাণটাকে বাড়ায়। এরকমভাবে দুটো হরমোন, ইনসুলিন যেমন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়, ইনসুলিন যেমন রক্তে গ্লুকোজের পরিমাণটাকে কমায়, তাই না? রক্তে গ্লুকোজের পরিমাণটাকে কমায়, রক্ত শর্করার পরিমাণটাকে কমায়। গ্লুকাগন কী করে, তার উল্টো, মানে সে কিন্তু রক্তে গ্লুকোজের পরিমাণটা বাড়ায়। দুটোর কিন্তু ব্যালেন্স থাকে বলে কিন্তু আমাদের রক্তে শর্করার পরিমাণটা নিয়ন্ত্রিত থাকে। 3.9 ইস্ট্রোজেন প্রজেস্টেরনের ক্ষরণস্থান এবং কাজ। ক্ষরণস্থান বা ক্ষরণস্থল কোথা থেকে উৎপন্ন হয়? ইস্ট্রোজেনটা পরিণত ডিম্বথলি মানে গ্রাফিয়ান ফলিকল থেকে ক্ষরিত হয়, স্ত্রী দেহের ডিম্বাশয়ের অবশ্যই। প্রজেস্টেরনটাও সেটাও নারী দেহের মধ্যে বা স্ত্রী দেহের মধ্যে ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম, যেটা বা বাংলাতে পিত্তগ্রন্থি বলে, সেখান থেকে ক্ষরিত হয়। যে কোনো একটা টার্ম তোমরা লিখতে পারো, বাংলা বা ইংরেজি, কিন্তু ইংরেজির টার্ম অবশ্যই জানতে হবে। তোমাদের যখন শর্ট কোশ্চেন দেবে গ্রাফিয়ান ফলিকল থেকে কোন হরমোন ক্ষরিত হয়, তখন তুমি জানোই না গ্রাফিয়ান ফলিকল কী বা কর্পাস লুটিয়াম কী, বা ম্যাচিংয়ের মধ্যে দিয়ে দিয়েছে, তখন যদি তুমি ইংলিশ টার্মটা না জানো তাহলে পারছো না। তার জন্য অবশ্যই ইংলিশ টার্মটা তোমরা করে রাখবে। এরপরে কাজ, ইস্ট্রোজেনের কাজ কি? গ্রাফিয়ান ফলিকলের পরিণতি মানে তাকে ম্যাচিওর হতে সাহায্য করে, ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে, মাসিক চক্র সেটাকে যেন পিরিয়ডিক্যালি প্রতি মাসে নিয়মিত আবর্তিত হয় সেগুলোতে সাহায্য করে। প্রজেস্টেরনের কাজ কিন্তু মানে প্রেগনেন্ট অবস্থায় এর কাজটা কিন্তু বেশি, মানে ডিম্বাণুকে, নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুর গায়ে রোপণ করা, গর্ভসঞ্চারে সাহায্য করা, এবং যতদিন প্রেগনেন্ট অবস্থায় থাকবে, গর্ভ অবস্থায় থাকবে, ততদিন ডিম্বাণু যাতে উৎপাদন না হয়, রজচক্র যেটা যাতে বন্ধ থাকে, সেটা সেই কাজে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে প্রোজেস্টেরন হরমোন। 3.10 থাইরক্সিনের কার্য। থাইরক্সিন তোমরা জানো যে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। মানে তাহলে কী করবে এরা সামগ্রিক বিপাক নিয়ন্ত্রণ করবে, তারপরে বিএমআরটাকে বাড়ায়। বিএমআর মানে বেসাল মেটাবলিক রেট, যেটাকে বাংলাতে বলা হয় মৌল বিপাক হার, এটাকে বাড়ায়। তাই জন্য ক্যালোরিজেনিক হরমোন। এছাড়া হাড় উৎপাদ, হৃদগতি এগুলো বাড়ায়। কেমন, এগুলো দেখবে। আপদকালীন হরমোন তোমরা জানো যে অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয়। তার কারণ রাগ, ভয়, দুশ্চিন্তা ইত্যাদি যখন মানসিক উত্তেজনার অবস্থা আসে, তখন অ্যাড্রিনালিন যে হরমোন, এই অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণটা বেড়ে যায়। তার ফলে কি হয়, মানে ধীরে ধীরে ওই উত্তেজনাপূর্ণ অবস্থা মানে জরুরিকালীন অবস্থাকে প্রশমিত করতে বা দেহকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কিন্তু সাহায্য করে। কেমন? 3.12 এটা আমরা ইবিটিএতে হয়তো পেয়েছিলাম আগে। ইবিটি বা পর্ষদ আমরা দুটোই পেপারে সলভ করি। কোনো একটাতে পেয়েছিলাম যে দরজার কলিং বেল বা ঘন্টার শব্দ শোনার পর তুমি কীভাবে দরজা খুলবে, সেটা একটা স্নায়বিক পথ অঙ্কন করতে হবে। তা তুমি প্রথমে শুনছো তাহলে মানে কলিং বেলের আওয়াজটা শুনছো নিশ্চয়, তাহলে এই যে শব্দ সেটা হচ্ছে উদ্দীপক, ঘন্টার শব্দ সেটা হচ্ছে উদ্দীপক। এবার আমি বারবার আগেও বলেছি যে অন্তর্বাহী স্নায়ু তুমি এখানে লিখতে পারো। কেমন, মানে কোথায় যাচ্ছে এটা, প্রথমে কর্টি যন্ত্র, কানের কর্টি যন্ত্রে যাচ্ছে গ্রাহক, তারপরে অডিটরি স্নায়ু, তুমি চাইলে অন্তর্বাহী স্নায়ু লিখতে পারো সোজা কথায়, কিন্তু অডিটরি স্নায়ু লেখাটা বেটার হবে। তুমি যখন গান শোনো তাহলে কি অডিও শোনো, অডিও মানে শব্দ সংক্রান্ত, তাহলে যখন একটা এমন ঘটনা দেবে যেখানে কানের মাধ্যমে শব্দ গিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছাচ্ছে, মস্তিষ্কে পৌঁছাচ্ছে, তখন তুমি অডিটরি স্নায়ুর কথাটা বলবে, অন্তর্বাহী স্নায়ু না বলে অডিটরি স্নায়ু বলবে, যেটা আমার উদ্দীপনাটাকে কোথায় নিয়ে যাবে, মস্তিষ্কে নিয়ে যাবে। আবার যখন তুমি চোখে দেখার কোনো জিনিস, বিরাট কোহলি 6 মেরেছে, 6 মানে তুমি সেটা দেখছো, সেটার একটা স্নায়বিক পথ অঙ্কন করতে হবে, এটা আমরা প্রশ্ন পেয়েছিলাম। তখন সেখানে অপটিক স্নায়ুর কথা বলবে, অপটিক মানে চোখ সংক্রান্ত। কেমন, তাহলে যখন দৃশ্য সংক্রান্ত আসবে তখন এই জায়গাটাতে তুমি অপটিক স্নায়ু লিখবে, কানে শোনার মতো বিষয় আসবে যখন, তখন অডিটরি স্নায়ু লিখবে, আর বাদবাকি বিষয়ে অন্তর্বাহী স্নায়ু লিখে দেবে। কেমন? এরপর মস্তিষ্কে যাচ্ছে স্নায়ুকেন্দ্র, তারপরে প্রান্তীয় স্নায়ুর মাধ্যমে বা বাহক যেটা বহির্বাহী স্নায়ু, তার মাধ্যমে মানে সাড়াটা আসবে। কেমন, সাড়াটা আসবে কোথায়, হাত আর পায়ের পেশি, মানে পায়ের সাহায্যে তুমি দরজার কাছ অবধি হেঁটে যাবে, আর হাতের সাহায্যে ছিটকানি বা দরজাটা তুমি নিয়ে দরজা খুলে দিলে, এটা হচ্ছে সাড়া প্রদান টোটাল। এরপর নেক্সট, কেন্দ্রীয় প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে শর্ট কোশ্চেনও আসে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কী কী নিয়ে তৈরি? মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড। প্রান্তীয় স্নায়ুতন্ত্র তৈরি হচ্ছে করোটীয় স্নায়ু আর সুষুম্না স্নায়ু। শর্ট কোশ্চেন কি?
গন্ডগোল করবে না। করোটি স্নায়ু সংখ্যার কত? সংখ্যা হচ্ছে 12 জোড়া। সুষুম্না স্নায়ু সংখ্যা কত মানুষের ক্ষেত্রে? 31 জোড়া। এটা কিন্তু গন্ডগোল করবে না। কোনটা কি গন্ডগোল হয়ে যায়? সুষুম্না হচ্ছে 31 জোড়া, করোটি হচ্ছে 12 জোড়া। নেক্সট, এখানে 3.14 কিছু প্রশ্ন দিয়েছে, এগুলো আমরা দেখে নেব। প্রথম বলছে দেহের ভারসাম্য রক্ষা লঘু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। দর্শন শ্রবণ মানে শোনা, দেখা, এই সমস্ত ক্রিয়ার প্রতিবর্তক কেন্দ্ররূপে কাজ করে থ্যালামাস, মস্তিষ্কের থ্যালামাস। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ মানেই সেটা হচ্ছে হাইপোথ্যালামাস, জাগরণ ক্রিয়ার কেন্দ্ররূপে কাজ করে। লাস্টে দেওয়া হয়েছে এখানে প্রশ্বাস ও নিঃশ্বাস কেন্দ্রের কেন্দ্ররূপে কার্য করা এবং লালাক্ষরণ। লালাক্ষরণে কিন্তু পন্স সেটাও একটা ভূমিকা পালন করে। কিন্তু এখানে দেখো প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়ার কেন্দ্ররূপে কার্য করার কথা বলেছে, এই জন্য আমরা এখানে সুষুম্না শীর্ষক মানে মেডালা অবলাঙ্গাটার কথাটা বললাম। কেমন? এটাই লিখবে তোমরা। এরপর নেক্সট, হাঁচি কাশি প্রতিবর্ত ক্রিয়া, তাই তো? এই দুটো বিপদ এড়াতে সাহায্য করে। ব্যাখ্যা, যখন ধুলো ধোঁয়া এ সমস্ত নাকের মধ্যে ঢোকে তখন মানে কি হয়, এই মানে স্লেমা ঝিল্লি যেটা, সেটা নাক বা মুখের মাধ্যমে বাইরে নিক্ষিপ্ত হয়। আবার কাশির মাধ্যমেও কিন্তু অস্বস্তিকর বস্তু যখন নাসারন্ধ্র মানে নাকের ফুটো দিয়ে ঢোকে, শ্বাস প্রশ্বাসের মধ্যে ঢোকে, তখন সেটা কিন্তু কাশির মাধ্যমে বেরিয়ে যায়। কেমন? দ্রবীভূত হয়ে অভ্যন্তরীণ পরিবেশের সমস্যা নিয়ন্ত্রণ করে। মেনিনজিস এবং সিএসএফ এর অবস্থান। মেনিনজিস মস্তিষ্ক সুষুম্না কাণ্ডকে বেষ্টন করে থাকে। সিএসএফ কোথায় থাকে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যেটা গহ্বর সেখানে থাকে। আরও একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস বা সাব অ্যারাকনয়েড স্থানে কিন্তু থাকে। মেনিনজিসের কাজ হচ্ছে মস্তিষ্ক সুষুম্না কাণ্ডকে বাইরে রাখার থেকে রক্ষা করা। সিএসএফ এর কাজ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান, আর 2 নম্বর হচ্ছে পুষ্টি প্রদান এবং অক্সিজেন সরবরাহ করা। 3.17 এখানে প্রশ্ন হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি এবং বীজের অঙ্কুরোদ্গমে জিবরেলিনের ভূমিকা। জানো বীজের কি করে? সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে, বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। এক্সাম্পল দিতে পারো আলু, লেটুস, এই সমস্ত ক্ষেত্রে। পর্বমধ্য দৈর্ঘ্য বাড়ায়, যেগুলো খর্ব গাছ, আখ, ভুট্টা, মটর, এগুলোতে জিবরেলিন প্রয়োগ করলে পর্বমধ্যের দৈর্ঘ্য বাড়ে এবং আলটিমেটলি কী হয়? গাছটা দৈর্ঘ্য বাড়ে। 3.18 বলছে গ্যাংলিয়া এবং সাইন্যাপস কি? গ্যাংলিয়া মানে হচ্ছে যে স্নায়ু, তোমরা জানো স্নায়ু কোষ উপর দিকে কোষ দেহ থাকে, তারপর এরকমভাবে থাকে, যাই হোক। কেমন? এবার কোষ দেহর গুলো যেগুলো থাকে, সে কোষ দেহগুলো আরও অনেক নিউরন, সব নিউরনে অনেকগুলো কোষ দেহ মিলে একসঙ্গে কী তৈরি হয়? স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন তৈরি হয়। কেমন? এবার অনেকগুলো মিলে তৈরি হচ্ছে মানে কোষ দেহ, তার জন্য কী হবে? সেই জায়গাটা কিছুটা ফোলা মানে স্ফীত কিন্তু দেখায়। সাইন্যাপস কি? দুটো নিউরনের সংযোগস্থল। এই একটা নিউরন রয়েছে, একটা কোষ দেহ রয়েছে, এদিকে অ্যাকশন রয়েছে, আবার একটা নিউরনের কোষ দেহ আর একটা নিউরন রয়েছে। তাহলে যাই হোক, এই দুটো নিউরনের সংযোগস্থল যেটা, সেটাকে বলা হয় সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি। 3.19 অ্যাকোমোডেশন বা উপযোজন। স্থান পরিবর্তন না করে অক্ষিগোলকের পেশিকে এবং লেন্সের সাহায্যে সংকোচন প্রসারণ ঘটিয়ে বক্রতা ব্যাসার্ধের পরিবর্তন ঘটিয়ে যে পদ্ধতিতে বিভিন্ন দূরত্বে থাকা বস্তুকে স্পষ্টভাবে দেখা যায়, সেটাকে বলা হয় উপযোজন। উপযোজনের গুরুত্ব। নেক্সট কোশ্চেন, গাড়ি চালানোর সময় পথচারী ও অন্যান্য গাড়ির অবস্থান নির্ণয় করা হয় এবং দুর্ঘটনা এড়ানো যায়। রাস্তায় চলার সময় ট্রাফিক সিগন্যাল, পথ নির্দেশ, এগুলো বুঝতেও কিন্তু সাহায্য করে। ক্রিকেট খেলার সময় সঠিক উপযোজন করে বল কতটা উঁচুতে রয়েছে, ক্যাচ ধরা, সেগুলো কিন্তু চোখের মানে লেন্সের সাহায্যে, সিলিয়ারি পেশি যেগুলো রয়েছে সে তার সাহায্যে সংকোচন প্রসারণ ঘটিয়ে কিন্তু উপযোজন করা হয়। বা ক্রিকেট খেলার সময়, ব্যাটিং করার সময় কিন্তু হয়, বা বিভিন্ন খেলাতেও কিন্তু এই সমস্ত জিনিসগুলো লাগে। উপযোজন করতেই হয় আমাদের, তাই না? অজান্তেই কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলো করে থাকি। 3.21 বেশ কয়েকটা প্রশ্ন এখানে আমাদের দিয়েছে। 3.21-এ যে বৃদ্ধি সংক্রান্ত কী কী কাজ অক্সিজেন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এক হচ্ছে কোষের বৃদ্ধি, কোষ বিভাজন, এগুলো হয়। মূলের বৃদ্ধি হয়। গৌণ বৃদ্ধি মানে ক্যাম্বিয়ামের সক্রিয়তা বাড়িয়ে গৌণ বৃদ্ধিতে সাহায্য করে। ফলের বৃদ্ধি মানে ডিম্বাশয় থেকে ফল তৈরিতে, ফলের আয়তন বাড়াতে কৃত্রিম অক্সিজেন সাহায্য করে। 3.22 বল ও সকেট সন্ধি আর কবজা সন্ধি অবস্থান। কবজা সন্ধি প্রথমে আসবো। কবজা সন্ধি কোথায় থাকে? কবজা মানে দরজার মতো, দরজাতে কবজা থাকে, তোমরা দেখেছো। তাহলে একটা দিকে খুলবে, অন্য দিকে খুলবে না। তোমার দেখো, তোমার যে হাড়টা রয়েছে, ধরো এটা বাহু, এখান থেকে তোমার বাহুর থেকে হাড়টা রয়েছে, তাই না? এখানে বাহুটা রয়েছে, এখানে তোমার মানে হাড়টা রয়েছে। এখানে যে কনুইটা আছে, কনুইটা থেকে হাতটা তুমি একদিকে ভাঁজ করতে পারবে, উল্টো দিকে পারবে না, তাই না? তাহলে কনুইয়ে থাকবে। আর কোথায় থাকবে? একই রকমভাবে হাঁটুতে থাকবে। তাহলে কনুই ও হাঁটুতে।
আর ভালো করে লিখতে চাইলে লিখবে যে এটা যদি হাত হয় তাহলে হাতে দেখো উপরে কী থাকে, হিউমেরাস থাকে, আর নিচে দুটো হাড় থাকে, রেডিয়াস আর আলনা। তাহলে কনুইয়ের হিউমেরাস আর হাতের নিচের দিকের মধ্যে রেডিয়াস আলনা, তাহলে এই দুটো অস্থির মাঝখানে এই জায়গাতে থাকে আমার কবজা। পায়ের ক্ষেত্রে একই রকম উপর দিকে থাকে ফিমার আর নিচের দিকে টিবিয়া ফিবুলা, এর মাঝে কবজা সন্ধি থাকে। ইংরেজি নামটা অবশ্যই মনে রাখবে। যদি প্রশ্ন আসে হিঞ্জ সন্ধির অবস্থান লেখো, হিঞ্জ সন্ধি কোথায় থাকে, তখন তুমি যদি না জানো যে কবজা সন্ধিকেই হিঞ্জ সন্ধি বলা হয় তাহলে পারবে না। হিঞ্জ সন্ধি হিসেবে কিন্তু অনেকবার প্রশ্ন করা হয়েছে, বিভিন্ন টেস্ট পেপারও আমরা দেখেছি, তাই না, মাধ্যমিকেও কিন্তু এরকমভাবে প্রশ্ন করা হয়। বল আর সকেট সন্ধি থাকে কাঁধের মানে কাঁধের যেটা কাঁধের স্ক্যাপুলা অস্থি আর হাতের হিউমেরাস অস্থি, মানে কাঁধের যেটা সংযোগস্থল না, কাঁধ যেটা যেখানে হাড়টা জয়েন হয়ে আছে সেই জায়গাটা। আর পাটা যেটা কোমরের সঙ্গে যুক্ত আছে সেই জায়গাটা, কোমর বা পেলভিক গার্ডেলের সঙ্গে পায়ের ফিমারের অস্থি উপরের অংশটা। 3.23 রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন গ্লুকাগন, তোমরা জানো থাইরয়েড গ্রন্থির উদ্দীপনা প্রদান করে টিএসএইচ। টিএসএইচ মানে কি? টিএসএইচ মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। শ্বাসক্রিয়ার হার গভীরতা বাড়ায় অ্যাড্রেনালিন। অস্থি পেশি দৈর্ঘ্য বাড়ায় এসটিএইচ মানে সোম্যাটোট্রপিক হরমোন, যার আর একটা নাম আছে সেটা হচ্ছে জিএইচ গ্রোথ হরমোন। উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে এটা অ্যাড্রেনালিন। অক্সিজেনের মাত্রা বাড়িয়ে বিএমআর বাড়ানো সেটা হচ্ছে থাইরক্সিন। এরপরে স্নায়ুকোষ, স্নায়ু এবং স্নায়ুতন্ত্রের মধ্যে মানে সম্পর্ক আমরা যেমন দেখলাম, যখন স্নায়ুগ্রন্থি এই কোষ দেহগুলো মিলে, এই কোষ দেহ এই জায়গাটায় মিলে কি হয়, অনেকগুলো কোষ দেহ একসঙ্গে মিলে স্ফীত হয়ে স্নায়ুগ্রন্থি তৈরি করে। আর বাকি যেটা নিচের দিকে পোর্শন থাকে অ্যাকশন, সেই অ্যাকশনগুলো একসঙ্গে মিলে কি তৈরি হয়, স্নায়ু তৈরি হয়। কেমন? তাহলে অনেকগুলো নিউরনের, এক একটা নিউরন মানে কি এক একটা স্নায়ু কোষ, অনেকগুলো নিউরনের অ্যাকশনগুলো একসঙ্গে যুক্ত হয়ে কি তৈরি হয়, আমাদের স্নায়ু তৈরি হয়। কেমন? আবার অসংখ্য নিউরন স্নায়ু মিলিত হয়ে মস্তিষ্ক শোষণকাণ্ড গঠন করে। আর স্নায়ু, মস্তিষ্ক, শোষণকাণ্ড, স্নায়ুগ্রন্থি সব মিলিয়ে আমরা কি বলবো, স্নায়ুতন্ত্র। 3.24 মায়োটম পেশি তোমরা জানো, এই যেখানে ভি আকারে পেশি রয়েছে সেটা একবার সংকোচন হয় উল্টো দিকে প্রসারণ হবে, যখন এই দিকে প্রসারণ হবে তখন উল্টো দিকে সংকোচন হবে, তাহলে এরকম সংকোচন প্রসারণ করতে করতে মাছটা কিন্তু এগিয়ে যায়। এগুলো বারবার বলা হয়েছে, তোমরা জানো, এগুলো খুব সহজ বিষয়। 3.25-এ আমাদের প্রশ্নটা দেখো, শুধু বলেছে জোড় পাখনা, মাছের জোড় পাখনার গমনে ভূমিকা। তাহলে এখানে আমরা বিজোড় যে তিনটে পাখনা থাকে সেই তিনটে পাখনা, পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা, এগুলো কিন্তু আমরা লিখবো না, শুধু বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনার কথা বলবো। কেমন? তাহলে এখানে আমাদের প্রশ্ন ছিল এগুলোর কাজ কি, তাই না, এদের মানে ভূমিকা কেমন। তাহলে এখানে এটা জলের গভীরে যেতে সাহায্য করে, স্থির অবস্থায় ভেসে থাকতে সাহায্য করে, সামনের দিকে জলকে কাটিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। শ্রোণী পাখনা এটা বক্ষ পাখনার মতোই কাজ করে, জলটাকে কাটিয়ে সামনে এগোতে সাহায্য করে, নির্দিষ্ট উচ্চতায় ভেসে থাকতে সাহায্য করে। এরপরে 3.26 ফ্লেক্সার পেশি, এক্সটেন্সার, অ্যাডাক্টার, রোটেটর, এগুলোর সংকোচন হলে কি কি ঘটনা ঘটে। ফ্লেক্সার পেশি যখন সংকোচন হয় তখন হাতের যে অস্থি দুটো আছে না, সেই দুটো অস্থি কাছাকাছি চলে আসে, মানে হাতটা ভাঁজ করলে যা হয়, তাহলে এখানে কী হবে, কাছাকাছি দুটো অস্থিকে কাছাকাছি নিয়ে আসতে সাহায্য করে। এক্সটেন্সার পেশি কি করবে, এই কিন্তু উল্টো কাজ, মানে এই পেশি যদি সংকুচিত হয় তাহলে অস্থি দুটোর মাঝের দূরত্ব বেড়ে যায়, কেমন, মানে দূরে সরে যায়। এরপরে অ্যাবডাক্টর পেশি আমাদের প্রশ্নে ছিল, অ্যাবডাক্টর ছিল না, তাহলে অ্যাবডাক্টরটা তোমরা জেনে রাখবে। নেক্সট চলে যাবো অ্যাডাক্টর, যেটা আমাদের প্রশ্ন ছিল, সবগুলোই আছে, শুধুমাত্র এটা আমাদের কোশ্চেনে ছিল না, এটা বাদ দিতে পারো বা তোমরা এটা করে রাখবে। আচ্ছা, অ্যাডাক্টর হচ্ছে এই পেশি যদি সংকুচিত হয় তাহলে দেহ অক্ষ থেকে, মানে একটা দেহ কেমন, মানে আমাদের যদি একটা বডি হয়, যদি বডি হয় তাহলে দেহ অক্ষ মানে মাঝ বরাবর, তাই না, তাহলে দেহ অক্ষ মানে আমাদের মাঝের বরাবর যদি মানে কাছাকাছি আছে, হাড়টা ধরো কাছে আছে, তখন কাছে থাকলে কাছে চলে আসে অ্যাডাক্টর পেশির সাহায্যে, কেমন। আর অ্যাবডাক্টরে কী হয়, তার আগেরটা যেটা আমরা কাটলাম সেটা তো দূরে সরে যায়, কেমন। রোটেটরে কী হবে, বাম দিকে ডান দিকে বাঁকাতে পারবে, ঘোরাতে পারবে। অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যমগুলির নাম পরপর লিখতে বলেছে, কর্নিয়া, অ্যাকোয়াস হিউমার, লেন্স এবং ভিট্রিয়াস হিউমার। চাইলে প্রকৃতি যেটা দেওয়া আছে সেটাও লিখতে পারো, তাহলে 2 নম্বরটা পুরোপুরি ঠিকঠাক মতো তোমরা পাবে, কেমন। 3.28 অটোজোম এবং অ্যালোজোম মানে সেক্স ক্রোমোজোম, এদের পার্থক্য। অটোজোম দেখো পুরুষদের ক্ষেত্রে
বা স্ত্রীদের ক্ষেত্রে দুটোরই, পুরুষ বা স্ত্রী দুজনেরই 44টি অটোজম, স্ত্রীর ক্ষেত্রেও 44টি অটোজম। পুরুষের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজম, একটা ওয়াই ক্রোমোজম। মহিলাদের ক্ষেত্রে দুটোই হচ্ছে এক্স ক্রোমোজম। তাহলে টোটাল 46টির মধ্যে পুরুষদের 44টি অটোজম, দুটো যে সেক্স ক্রোমোজম থাকে দুটোই কিন্তু আলাদা আলাদা, একটা এক্স একটা ওয়াই। আর স্ত্রীর ক্ষেত্রে 44টি অটোজম, দুটো যে সেক্স ক্রোমোজম থাকে দুটোই কিন্তু একই। তাহলে অটোজমের সংখ্যা হচ্ছে 22 জোড়া মানে 44টি, আর সেক্স ক্রোমোজমের সংখ্যা হচ্ছে 1 জোড়া মানে 2টি। প্রকৃতি, এটা আমরা এখন যেটা বললাম যে পুরুষদের ক্ষেত্রে বা স্ত্রীর ক্ষেত্রে দুটোতেই কিন্তু সমসংখ্যক অটোজম থাকে, কিন্তু সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে পুরুষদের হচ্ছে দুটো আলাদা আলাদা মানে গ্যামেটযুক্ত কোষ থাকবে, শুক্রাণু থাকবে। আর স্ত্রীর ক্ষেত্রে কিন্তু একই ধরনের হয়, স্ত্রীর ক্ষেত্রে কিন্তু একই প্রকৃতির অ্যালোজম থাকে। কেমন? নেক্সট, কোষ বিভাজনের ভূমিকা জানতে চেয়েছে সেন্ট্রোজম এবং রাইবোজম। সেন্ট্রোজম তোমরা জানো যে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয়, তাই না? সেন্ট্রোলকে ঘিরে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয়। অ্যাস্ট্রাল রশ্মি মানে একবারে তোমাদের এটা মানে একটা কোষ যদি হয় তাহলে এখানে চলে আসে নিয়ে অ্যাস্ট্রাল রশ্মি ডট 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 দিয়ে একদম উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অ্যাস্ট্রাল রশ্মিগুলো গঠিত হয়। তারপরে এটা হয় বলে বেমতন্তুর পরে যখন সংকোচন হয়, দৈর্ঘ্য কমে যায়, তখন অ্যানাফেজীয় চলনটা সম্ভব হয়। এছাড়া শুক্রাণুর পুচ্ছ মানে শুক্রাণু যেটা লেজ সেটা কিন্তু গঠন করে। কেমন? শুক্রাণু যদি হয় তাহলে শুক্রাণু যদি মাথা হয় এটা ধরো মানে এইরকমভাবে থাকে, তাহলে শুক্রাণু যেটা লেজ এই জায়গাটা সেটা কিন্তু গঠন করতে সাহায্য করে সেন্ট্রোজম। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, হিস্টোন নন হিস্টোন প্রোটিন এগুলো তৈরি করা, উৎসেচক সরবরাহ করা এগুলো। টেলোমিয়ার কি? টেলোমিয়ার একটা ক্রোমোজোমের দুই প্রান্তীয় অঞ্চল, শেষ যে জায়গাটা, টেল মানে কি লেজ, তাহলে লেজের জায়গা শেষে থাকে, তাহলে শেষ প্রান্তকে আমরা বলবো টেলোমিয়ার। আর কাইনেটোকোর কি? কাইনেটোকোর হচ্ছে সেন্ট্রোমিয়ারকে ঘিরে থাকা চাকতির মতো একটা জিনিস, যেটা ত্রিস্তরীয় মানে 3টে লেয়ার থাকে তার এবং প্রোটিন দিয়ে তৈরি, সেই জায়গাটাকে আমরা কি বলবো? কাইনেটোকোর। ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য বলেছে আমাদের, এখানে আমাদের 5C এবং পিরিমিডিন ক্ষারক দুটো বিষয় বলেছে। তাহলে 5C পেন্টোজ শর্করা এবং পিরিমিডিন ক্ষারক, এখানে ডিঅক্সিরাইবোজ থাকে, এখানে রাইবোজ থাকে, এখানে থাইমিন সাইটোসিন থাকে, আর এখানে সাইটোসিনের সঙ্গে ইউরাসিল থাকে। নেক্সট, কোনটা কি কিসের মাধ্যমে মানে এক্ষেত্রে পরাগযোগ সম্পন্ন হয়? প্রথমে ধান বায়ু পরাগী, তাহলে এর বাহক কী হবে? বায়ু হবে। পাতার সাহায্যে হবে জল, শিমুল হচ্ছে পাখির সাহায্যে পরাগযোগ ঘটে, তাহলে পাখি, আর এটা আম হচ্ছে পতঙ্গ। এরপরে পাথরকুচির যে অঙ্গজ বংশ বিস্তার, এখানে আমাদের প্রশ্নটা কেমনভাবে দেওয়া ছিল যে অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বিস্তারে সাহায্য করে, একটা এক্সাম্পল দাও বা বক্তব্যটির যথার্থতা বিচার করো। এখানে তোমরা দেবে যে পাথরকুচি গাছ তার পাতার কিনারাগুলোতে যেখানে শিরা উপশিরাগুলো আছে শেষ হচ্ছে সেই জায়গাতে অস্থানিক মুকুল তৈরি হয়, তারপরে সেগুলো জলীয়বাষ্প শোষণ করে পুষ্টি শোষণ করে সেখান থেকে পত্রাশয়ী মূল তৈরি হয়। পাতাটা যখন মাটি থেকে পড়ে যায় তারপরে সেখান থেকে কি হচ্ছে? নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে, তাই না? 3.34 জীবাণ আর এস দশা কী কী উপাদান সংশ্লিষ্ট হয়? জীবাণ দশাতে আরএনএ, 3 ধরনের আরএনএ, এমআরএনএ মেসেঞ্জার আরএনএ, আরআরএনএ, টিআরএনএ ট্রান্সফারেজ আরএনএ, এগুলো কিন্তু তৈরি হয়, এটিপি তৈরি হয়, নিউক্লিওটাইড তৈরি হয়, ডিএনএর রেপ্লিকেশন প্রতিলিপিকরণ ঘটে, প্রয়োজনীয় উৎসেচক প্রোটিন এগুলো কিন্তু সংশ্লিষ্ট হয়। আর এস দশায় ডিএনএ হিস্টোন প্রোটিন এগুলো কিন্তু এই সমস্ত রাসায়নিক উপাদান সংশ্লিষ্ট হয়। এরপরে 3.35 স্পাইরোগাইরা তোমরা জানো খণ্ডীভবন পদ্ধতিতে, আর প্ল্যানেরিয়া পুনরুৎপাদন পদ্ধতিতে অজনজনন সম্পন্ন করে। আর যারা যারা এই সমস্ত আনসার যেগুলো আমরা প্রোভাইড করছি এগুলোর পিডিএফ আনসার চাও, তারা অবশ্যই দেরি না করে আমাদের পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। অলরেডি আমরা যে সমস্ত পেপারগুলো সলভ করে দিয়েছি এবিটি এবং পর্ষদের, সেখানে সমস্ত পিডিএফগুলো রেডি করা হয়ে গেছে এবং পেড গ্রুপের মধ্যে পাঠানো হয়ে গেছে। যারা যারা চাইছো যে এবিটি টেস্ট পেপার এবং পর্ষদ টেস্ট পেপারের সমস্ত ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের পিডিএফগুলো তোমাদের চাই, তাহলে তোমরা পেড গ্রুপে যুক্ত হয়ে যাও। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে প্রথমত তোমরা মেসেজ করবে, তারপর তোমাদের একটা ফোনপে নাম্বার, মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত ওয়ান টাইম চার্জ রাখা হয়েছে, সেটা তোমরা পে করে সেই গ্রুপের মধ্যে যুক্ত হয়ে যেতে পারবে। এবং যারা যারা চাইছো তারা অবশ্যই দেরি করো না, তার কারণ তোমাদের পিডিএফগুলো নেওয়ার এবং তারপর তোমাদের সেগুলো রিভিশন দেওয়ার ব্যাপার আছে, সময়েরও ব্যাপার আছে। তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্টেড থাকলে তোমরা সেই নম্বরে যোগাযোগ করতে পারো। এরপর দেখো 3.36, এখানে বলছে মাইটোসিস আর মিওসিস কোষ বিভাজনের পার্থক্য। দুটো বিষয়, একটা হচ্ছে ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি আর উৎপন্ন কোষ, তার মানে 2 নম্বর আর 3 নম্বর।
মাইটোসিসে কি হয়, মাইটোসিসে আমাদের জানি যে ক্রোমোজোম সংখ্যা একই থাকে, এই জন্য তো এটা সমবিভাজন বা সদৃশ বিভাজন। মিওসিসে কিন্তু 2n থেকে n হয়ে যায়, মানে এটা হচ্ছে হ্রাস বিভাজন। এখানে উৎপন্ন কোষ কটা উৎপন্ন হয়, দুটো অপত্য কোষ, আর এখানে 4টে অপত্য কোষ তৈরি হয়। 3.37 এখানে বলছে যে পরিণত বা বার্ধক্য দশা আর মানে পরিণত বা বার্ধক্য দশায় দৃষ্টি আর অস্থি সংক্রান্ত কী কী প্রবলেম হয়। চোখে তোমরা জানো, চোখে বয়স হলে 60 বছরের বেশি, তাহলে সেখানে চোখের স্থিতিস্থাপকতা কমে যাবে, দৃষ্টিশক্তি দুর্বল হবে, চোখে ছানি পড়া, গ্লুকোমা, প্রেসবায়োপিয়া রোগ হবে। হাড়ের ক্ষেত্রে কী হবে, অস্থিতে ক্যালসিয়াম কমে যাবে, অস্থিগুলো সহজে ভেঙে যাবে, মানে ভঙ্গুর হবে। অস্টিওপোরোসিস মানে হাড়ে ছোটো ছোটো ফুটো হয়ে যাওয়া। অস্টিও আর্থ্রাইটিস মানে সেখানেও হাড়ে ব্যথা, প্রদাহ অনেক কিছু কিন্তু দেখা যাবে। সাইনোভিয়াল তরল যেগুলো ঘর্ষণ কমাতে সাহায্য করে সেগুলো শুকিয়ে যাবে, তার জন্য হাড়ে বা জয়েন্টে ব্যথা হবে, চলাফেরা করতে অসুবিধা দেখা যাবে। 3.38 বলছে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের পার্থক্য, ক্রোমাটিন তন্তুর কুণ্ডলীকরণ আর জিনের সক্রিয়তা। এখানে ইউক্রোমাটিন যেটা সেটা কম কুণ্ডলীকৃত থাকে, আর হেটারোক্রোমাটিন দৃঢ়ভাবে পেঁচিয়ে থাকে। সক্রিয়তা, ইউক্রোমাটিন সক্রিয় হয়, তাই না, তাই এই অংশে ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে কার্যক্ষম প্রোটিন তৈরি হয়। আর এগুলো জিনগতভাবে হেটারোক্রোমাটিন কিন্তু জেনেটিক্যালি কি হয়, ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয় প্রকৃতির হয়। নেক্সট, বৃদ্ধি বিকাশের মধ্যে সম্পর্ক। বৃদ্ধি ছাড়া কিন্তু বিকাশ কখনো সম্ভব নয়, বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয়, তাহলে বিকাশটা বৃদ্ধির উপর নির্ভরশীল, তাই না। বৃদ্ধি হচ্ছে শুধু পরিমাণগত, শুষ্ক ওজন বাড়ছে, পুষ্টি হচ্ছে শুষ্ক ওজনটা বাড়ছে, তাহলে সেটা হচ্ছে বৃদ্ধি। আর বিকাশ হচ্ছে পরিমাণগত তো বটে, বৃদ্ধির মতো পরিমাণগত, প্লাস সেটা হচ্ছে গুণগত পরিবর্তন, তাই না। আর মানে বহুকোষী জীব যখন কোষীয় বিভেদন দশায় উৎপন্ন বিভিন্ন কলাতন্ত্র জীবদের জটিলতা কি করে, বৃদ্ধি করে। তাহলে জীবের যখন মানে ক্রমে যখন জীবের বিকাশ ঘটে, জাইগোট থেকে জটিল পূর্ণাঙ্গ প্রাণীর সৃষ্টি হয়, বৃদ্ধি ছাড়া কিন্তু সম্ভব নয়, তাই না। প্রাণীর বৃদ্ধি না হলে কিন্তু তার বিকাশও সম্ভব হয় না, তাহলে বিকাশ কিন্তু বৃদ্ধির উপর নির্ভরশীল, বৃদ্ধি ছাড়া কোনোভাবে বিকাশ সম্ভব নয়। আর লাস্ট কোয়েশ্চেন ছিল আমাদের উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য, বেমতন্তু গঠন, এবং এখানে আরও একটা বিষয় দেওয়া হয়েছে সাইটোকাইনেসিস পদ্ধতি। দেখো, বেমতন্তু এখানে মাইক্রোটিউবুল বা মানে অনুনালিকার মাধ্যমে বেমতন্তু গঠিত হয়। এখানে সেন্ট্রোজোমকে ঘিরে অ্যাস্ট্রাল রশ্মি গঠিত হয়, তারপরে সেন্ট্রোজোমটা দুটো ভাগে ভাগ হয়ে দুটো মেরুতে চলে যায়, তাই না। অ্যাস্ট্রাল রশ্মি গঠিত হয়, এর সাহায্যে বেমতন্তু গঠিত হয়। সাইটোকাইনেসিস কী করে ঘটে, এখানে ফ্র্যাগমোপ্লাস্ট জমা হয়, দুটো অপত্য নিউক্লিয়াসের মাঝখানে সাইটোপ্লাজমের ওই জায়গাতে ফ্র্যাগমোপ্লাস্ট গঠিত হয়, তারপরে সেল প্লেট গঠিত হয়, তাই না। সেল প্লেট গঠিত হয় নিয়ে সাইটোপ্লাজমটা ভাগ হয়ে যায় এবং দুটো অপত্য কোষ তৈরি হয়। প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ হয়। ক্লিভেজ মানে একটা পুরো কোষ ছিল, প্রথমে ক্যারিওকাইনেসিস হয়েছে, দুটো নিউক্লিয়াস হয়েছে, পরে কি হচ্ছে মানে এরকমভাবে কিন্তু খাঁজ তৈরি হয়ে যাচ্ছে, মানে এখানেও নিউক্লিয়াস আছে, এখানেও নিউক্লিয়াস, খাঁজ তৈরি হয়ে গেল। পরে কি হচ্ছে, পুরো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, মানে পুরো খাঁজটা কেটে যাচ্ছে, এবং কেটে যাওয়ার ফলে অপত্য নিউক্লিয়াস, এর ভেতরে একটা নিউক্লিয়াস, একটা কোষ, এখানে একটা কোষ এবং নিউক্লিয়াস তৈরি হচ্ছে, এরকমভাবে তৈরি হয়। ক্লিভেজ বা ফায়ারিং মাধ্যমে কিন্তু প্রাণী কোষে সাইটোকাইনেসিস পদ্ধতিটা ঘটে। তাহলে আজকে আমরা 40টা প্রশ্নই আলোচনা করলাম, তোমাদের টোটাল 86টা প্রশ্ন আছে। নেক্সট ক্লাসে আমি বাকি প্রশ্নের আনসারগুলো প্রোভাইড করব। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পর্ষদ এবং এবিটি এর যে সমস্ত পেপারগুলো হয়েছে সেখানে প্রত্যেকটা প্রশ্নের আনসার খুব সহজ করে আমি বুঝিয়ে দিয়েছি, খুব সহজে এক্সপ্লেন করে দিয়েছি। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রেও গাণিতিক সমস্যা বা জটিল থেকে জটিলতর প্রশ্নগুলোও কিন্তু খুব সহজ করে বোঝানো হয়েছে। যারা যারা সেই ক্লাসগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে, সেখানে এবিটি এর আলাদা প্লেলিস্ট, পর্ষদের আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই ক্লাসগুলি দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।